এবারের ঈদটা কেমন কাটলো আপনার? আলহামদুলিল্লাহ, যে অবস্থা এটা ডেফিনেটলি পরিবর্তিত অবস্থা। কিন্তু যেটা হচ্ছে যে বাংলাদেশের সমাজে বেসিক্যালি আমরা ভালো থাকি বা খারাপ থাকি এটা আমরা কীভাবে নির্ধারণ করি, এইটা আমরা নির্ধারণ করি কি স্ট্যান্ডার্ডে। আমাদের সামনে ভালো কোনো এক্সাম্পল নাই, আমরা সবসময় খারাপের এক্সাম্পল দিয়ে অবস্থানকে নির্ণয় করি। যেমন ধরেন আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ যদি আপনাকে অপছন্দ করত, আওয়ামী লীগ যদি আপনাকে দরের উপর রাখতো, তাহলে আপনি রাজনৈতিকভাবে সহি লাইনে আসেন। আর নাহলে তো আপনি আওয়ামী লীগের সাথেই থাকতেন বা আওয়ামী লীগের অনুকম্পায় যদি থাকতেন, তাহলে আপনি রাজনৈতিক এবং নাগরিক হিসেবে ভুল পথে আসেন, ভুল লাইনে আসেন। মানে আপনার পলিটিক্যাল কারেক্টনেসটা প্রমাণ হইতো আপনি আওয়ামী লীগের চোখে খারাপ কিনা, তাইলে আপনি প্রকৃত ভালো। এখন হইল একইভাবে আপনি একটা দলের চোখে খারাপ কিনা, একটা দল আপনাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বট বাহিনী অ্যাটাক করে কিনা, যদি করে আপনি লাইনে আসেন। হ্যাঁ, ফলে আমাদের স্ট্যান্ডার্ডটা পলিটিক্যালি চেঞ্জ হয়নি। তার মানে ঈদের ভেতরেও কি আপনি এই টাইপের যে আক্রমণ যেটার কথা বলছেন সেটার থেকে মুক্তি পেয়েছেন? এটা চলতে, এটা কালচার। এটা আমি মনে করি যে, এবং তাদের যে এই যারা এই দায়িত্বগুলো পালন করে তাদের ঈদ বোনাস ঠিক মতো হয়েছে কিনা এটা নিয়ে আমার একটা কনসার্ন ছিল। যেহেতু পরিচ্ছন্নতা কর্মীদের আপনার তারেক রহমান 5,000 টাকা করে ঈদ বোনাস দিছে, এরা যে এত আপনার জঞ্জাল তৈরি করে সোশ্যাল মিডিয়াতে এত কষ্ট করে, তাদের ঈদ বোনাসের ব্যাপারে আমার একটা কনসার্ন ছিল। তো যাই হোক, ফলে আমি দেখতেছি আমাদের এখানে আমাদের অবস্থানটা আমরা ভালো স্ট্যান্ডার্ড দিয়ে ঠিক করতে পারি না। মানে আপনি সঠিক পথে আসছেন এটা বুঝবেন অন্য কার চোখে আপনি খারাপ হচ্ছেন সেটা দিয়ে। এটা কিন্তু একটা বিরাট সমস্যা সোসাইটির মধ্যে। তার মানে আপনার অ্যাক্ট করার, অ্যাক্টিভিটি করার জন্য গুড কোনো এক্সাম্পল নাই, ভালো কোনো এক্সাম্পল নাই। কার চোখে খারাপ ওইটার হওয়ার মধ্য দিয়ে আপনি নিজের পলিটিক্যাল কারেক্টনেস ঠিক করতে হচ্ছে। আপনি আওয়ামী লীগের সময় যদি আওয়ামী লীগের চোখে খারাপ থাকেন তাহলে আপনি পলিটিক্যালি ঠিক আছেন। এখন যদি আপনি একটা নির্দিষ্ট মেধাবী মুনাফিক শ্রেণীর কাছে খারাপ থাকেন তাহলে আপনি রাজনৈতিকভাবে, সামাজিকভাবে ঠিক আছেন। আমি আসবো এই যে ব্যাপারটা আমি বলতেছি, এইটার যে সামাজিক কাঠামো, ফলে একটা ভোট হয়েছে, গণতান্ত্রিক কাঠামোতে আমরা এসেছি, সেটা একটা ব্যাপার। কিন্তু সামাজিকভাবে, রাজনৈতিকভাবে আমাদের তেমন কোনো পরিবর্তন আসে না আসলে। সেই পরিবর্তন একদিনে আসবেও না, সেটা নিয়ে হতাশ হওয়ারও কিছু নেই। আর ব্যক্তিগতভাবে ঈদে আমি যেটা করি সেটা হলো, ঈদে আমি সাধারণত 2-4টা ঈদ সংখ্যা দেখি। এবার আমি কয়েকটা ঈদ সংখ্যা লিখছি, ওগুলো আমি একটু দেখি, উল্টায় পাল্টায় পড়ি এবং ঘুমাই। ঘুমানোর জন্য সময়টা আমি বেশ ভালোভাবে কাজে লাগাই। মানে অন্য সময় রাজনীতি নিয়ে সবসময় কথাবার্তা চলতেই থাকে জন্য ঈদের সময় আপনি ঈদ সংখ্যা নিয়েই ব্যস্ত থাকেন। জাস্ট আমার কাছে মনে হলো এই মুহূর্তে বোধহয় একটা জীবনে ঈদ সংখ্যায় প্রথম মানে কখন লিখেছিলেন বা এই লেখার অভ্যাসটা কবে নাগাদ হয়েছিল? আমি জীবনের প্রথম লিখছিলাম 2004 সালে ঈদ সংখ্যায়। একটা ইন্টারভিউ নিয়েছিলাম, একজন বিখ্যাত কবি ছিলেন 40-এর দশকের, ওনার নাম আবুল হোসেন, ফরুক আহমেদের বন্ধু। ওনার একটা ইন্টারভিউ নিয়েছিলাম, উনি অনেক বয়স, তখনই ওনার বয়স অনেক ছিল। তো ওনার একটা ইন্টারভিউ নিয়েছিলাম, এটা ছাপা হয়েছিল এটা। তো আপনার ওইটা হলো আমার প্রথম লেখা। এর আগে আমি ছোটোবেলা থেকে, স্কুল লাইফ থেকে লিখে আপনার ওই ডাকের মাধ্যমে পত্রিকা অফিসে পাঠাই। আমি ফেসবুক আমলের লোক না আর কি, ফেসবুক আমলের লেখক না আমি, ফেসবুকের আগের আমলের লেখক আর কি। যে সময়টা রিয়েলি ধরেন লেখালেখি করাটা একটা বড় ব্যাপার ছিল। যেমন ধরেন আমি যখন স্কুলে পড়তাম, ইত্তেফাকে আমার লেখা ছাপা হইতো। তো আমি স্কুলের অফিস থেকে পত্রিকা নিয়ে আইসা লোকজনকে দেখাইতাম, লোকজন বেশিরভাগই অবিশ্বাস করতে, যে অসম্ভব ব্যাপার। যেমন আমি যে সেলুনে চুল কাটতে যেতাম, সেই সেলুনে আমি পত্রিকা খুঁজতাম যে আমার লেখা আছে কিনা। বেশিরভাগ সময় থাকতো না, মাঝে মাঝে থাকতো।